হ্যালো লিসেনার, আজকের লেকচার থেকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত সবচেয়ে ইন্টারেস্টিং টপিকস, সেটা হলো কম্পেয়ারেবল এবং কম্পেয়ারেটর ইন্টারফেস। তো এখন আপনার মনে হতে পারে যে ভাই আমরা তো কারেকশন ফ্রেমওয়ার্কের মধ্যে ছিলাম, সো আপনি হঠাৎ করে কেন বারবার আমাদেরকে এই কম্পেয়ারেবলের কথা বলতেছেন, আমরা এটা স্টার্ট করবো শুরু করবো, বারবার আপনি বলেছিলেন প্রিভিয়াস লেকচারগুলোতেও। বাট এটা মানে কেন এটা হচ্ছে মানে এটা অ্যাকচুয়ালি আপনি নিজে এতটা ইন্টারেস্টেড কেন? বিকজ আমি যখন আপনাদের মধ্যে স্টুডেন্ট লেভেলে ছিলাম আজ থেকে কারণ 5 থেকে 6 বছর আগে, সো যখন আমি এই মানে জাভা শিখতেছি একদম, সো আমার অ্যাকচুয়ালি ট্রেনার ছিল ইন্ডিয়ান দুইজন ট্রেনার। একজনের নাম হচ্ছে কাশাফ স্যার, আপনারা হয়তো চিনবেন কি না। উনি হচ্ছে ইন্ডিয়া থেকে বাংলাদেশে একটা এতে ছিল আর কি, যখন হচ্ছে একটা ট্রেনিং করিয়েছিল। সো হচ্ছে আমরা ওটাতে হচ্ছে করছিলাম, এবং ইরফান এই দুজন নামে দুজন টিচার ছিল। তারা হচ্ছে খুবই বস, জাভাতে একদম বস লেভেলের পাবলিক। সো হচ্ছে তখন যখন আমি যে বিষয়গুলো অ্যাডাপ্ট করা শুরু করি, তখন আমার কাছে মনে হয়েছে যে এই কম্প্যারেবল ইন্টারফেসটা খুবই ইন্টারেস্টিং। বিকজ ইন্টারেস্টিং বলার কারণ হলো নর্মালি জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দিই। জাভা আমাদেরকে ডিফল্ট ওয়েতে মানে জাভা আমার যে জার ফাইলগুলো যখন আমরা লাইব্রেরিগুলো ইউজ করতেছি, ডিপেন্ডেন্সিগুলো ইউজ করতেছি, যেমন আমরা জাভা ডট ইউটিল প্যাকেজ ইউজ করি, ল্যাং প্যাকেজ ইউজ করি, এই প্রত্যেকটা কিন্তু একটা কি মানে জার ফাইল থেকেই কিন্তু আমরা এই ডিপেন্ডেন্সিগুলো ইউজ করতেছি। ওর মধ্যেই কিন্তু কী করে জাভা আমাদের সুবিধার জন্য সমস্ত কাজগুলোকে মানে ইজি ওয়েতে যাতে আমরা করতে পারি অ্যাজ এ ডেভেলপার, আমাদেরকে সমস্ত লাইব্রেরি ডিপেন্ডেন্সি বানিয়ে আমাদের রেখে দেয়। অ্যাকচুয়ালি আমরা কিন্তু নিজেদের মানে একদম কোর লেভেলের প্রোগ্রামার হিসেবে কিন্তু কেউ মানে দাবি করতে পারি না, বাংলাদেশে কেউই করতে পারবে না। বিকজ আমরা কিন্তু অ্যাকচুয়ালি কী করি, ওদের বানানো ম্যাথড লাইব্রেরি ডিপেন্ডেন্সি এটাই আমরা ঘুরাই ফিরাই ইউজ করে জাস্ট ট্রাই করি, কিন্তু আমরা নিজে থেকে ওভাবে কোনো লাইব্রেরি তৈরি করতেও পারি না, ওইভাবে এও করতে পারি না। সো মানে যখন আমরা ওদের মানে মানে ওরা যে আমাদেরকে যে লাইব্রেরি বা ডিপেন্ডেন্সিগুলো প্রোভাইড করে, যে ডিফল্ট ক্লাসগুলো, ওগুলোকে যখন আমরা মডিফাই করে নিজেদের মতো ইউজ করতে পারি, তখন বিষয়গুলো একটু ইন্টারেস্টিং হয়। সো এই কম্প্যারেবল এবং কম্প্যারেটর এই ইন্টারফেসটা এই জন্য হচ্ছে খুব ইন্টারেস্টিং, বিকজ আমরা এখানে নিজেদের মতো মডিফাই করতে পারি। সো কথা না বাড়িয়ে আমরা হচ্ছে চলে যাই। তো এই কম্প্যারেবল এবং কম্প্যারেটর এই দুইটা বিষয় আমাদের কভার করতে মোটামুটি 3টে লেকচারের মধ্যে আমরা ইনশাল্লাহ কভার করার ট্রাই করবো। সো ফার্স্টে আমি কথা না পেরিয়ে আমি আজকে একটু ফার্স্টে কোডিংয়ে চলে যাই। হ্যাঁ, আমি ফার্স্টে একটু কোড করে বুঝাই, প্রত্যেকবার তো থিওরিটিক্যাল বিষয় দিয়ে করি। আজকে আমরা ফার্স্টে শুরু করবো কোড দিয়ে। কম্পেয়ারেবল, ওকে। তো এই কম্পেয়ারেবল একটা প্যাকেজ আমি ক্রিয়েট করলাম, জাস্ট এর মধ্যে আমি সব কিছু করবো। আমি এর মধ্যে একটা ডেমো ক্লাস নিলাম, আমি দিলাম হচ্ছে ডেমো ক্লাস। এখন আমি আপনাকে একটা জিনিস দেখাই, সেটা হলো নিয়ে নিই আমি ধরেন একটা লিস্ট টাইপের একটা নিই, ইন্টিজার লিস্ট। আমার ইক্লিপসের মধ্যে কোনো প্রবলেম হয়েছে, আগে জাস্ট অ্যারে বা একটু লিখলে স্পেস ক্লিক করলেই চলে আসতো, বাট এখন আর আসে না, কেন জানি প্রবলেমটা হয় আর কি। আচ্ছা, ধরেন আমি এই লিস্টের মধ্যে কিছু ইন্টিজার অ্যাড করি, ধরলাম দিলাম হচ্ছে 1 2 3। আপনারা একই কোড দেখতে দেখতে অনেক বিরক্ত আমি জানে, বাট একটু বিরক্ত হবেন না, জাস্ট একটু দেখেন আজকে টপিকসটা একটু ইন্টারেস্টিং। ওকে, ধরেন আমরা এইভাবে একটা মানে লিস্টের মধ্যে আমরা ইন্টিজার টাইপের কিছু ডেটা অ্যাড করলাম, করার পর আচ্ছা এটা না দিয়ে আমি কাজ করি, আমি ফর ইচ এতে চলে যাই। হ্যাঁ, ও ওকে, আচ্ছা আমি এখন এটাকে রান করি। আমার এখানে ডিরেক্টলি রান হয় না কেন, আমার এটার মধ্যে একটা কি একটা জানি ইরোর হয়ে আছে। হ্যাঁ, এই ক্লাসের মধ্যে কি একটা জানি ইরোর হয়ে আছে, আমি দেখাও হয় না। এটা অ্যাকচুয়ালি হতে পারে আমরা মানে এই নামে 2টা ক্লাস ক্রিয়েট হয়েছে কোনোভাবে, এই কারণে ডিরেক্টলি রান করতে পারি না। জাস্ট আপনারা কোনো প্রবলেম ফেস করলে এবার ডিরেক্টলি রানের দিকে জাভা অ্যাপ্লিকেশনে রান করবেন, দেন একবার রান করে ফেলে পরবর্তীতে রান করলে কোনো সমস্যা হবে না। দেখেন আমি জাস্ট এখানে
এগুলোকে জাস্ট আমি প্রিন্ট করে দেখালাম। এখন আপনাদেরকে আমি প্রিভিয়াস একটা লেকচারে দেখিয়েছিলাম যে কীভাবে আমরা ইন্টিজার স্ট্রিং এগুলোকে আমরা হচ্ছে সর্টিং করি। ধরেন আপনাকে বলা হলো এটাকে আপনি ছোটো থেকে বড় সর্টিং করেন। সো আমি আপনাদেরকে বলেছিলাম, এটা অবশ্যই মনে থাকার কথা, যে কালেকশনস ডট, আচ্ছা কালেকশনসটাকে আচ্ছা আমার ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করলাম ডট সর্ট নামে একটা মেথড আছে, যে মেথডটা অ্যাকচুয়ালি একটা লিস্ট নেয়। আমি এর মধ্যে লিস্টটাকে পাঠিয়ে দিলাম। এরপরে যদি আমি এখন এটাকে রান করি, দেখেন ছোটো থেকে বড় 1 2 3 1 9 9 2 5 4 4 0 1 7 7 8 ছোটো থেকে বড় করে সাজিয়ে দিয়েছে। ওকে ফাইন। এবং ধরেন এই কালেকশন ডট রিভার্স আছে, রিভার্সে দিলে কি হবে বুঝতেই পারতেছেন আপনারা, হয়ে যাবে কি উল্টা দিলাম, হয়ে গেল উল্টা, বড় থেকে ছোট। এখন আমি ধরেন এটার মধ্যে আমি পাস করলাম হচ্ছে স্ট্রিং পাস করলাম। আমি এখানে এভাবে করে দিলাম, স্ট্রিংগুলো দিলাম। সো এখানে আমি চেঞ্জ করে দিলাম টাইপ টু স্ট্রিং। ওকে, তো দেখেন আমাকে এখন কী করছে, রিভার্স করে দিছে। মানে জেড থেকে সে এ করছে, জেড থেকে এ পর্যন্ত এভাবে এন, এরপর হচ্ছে প্রথমে কি যে এই দিক থেকে এ বি এফ কে এন, বুঝতে পারছেন? যদি আমি এই লাইনটাকে কমেন্ট আউট করে দিই তাহলে আবার এ থেকে শুরু হয়ে যাবে, শুরু হয়ে যাচ্ছে। সো এই ইন্টিজার এটাকে হচ্ছে প্রিমিটিভ টাইপ। সো আপনি যদি এখানে ইন্টিজারের জায়গায় ডাবল বা ফ্লোর যেইটাই দেন না কেন, যে কোনো ধরনের প্রিমিটিভ টাইপ আপনি দেন, কোনো সমস্যা নেই। স্ট্রিং দেন, কোনো প্রবলেম নেই। জাস্ট শর্ট মেথড কল করতেছি, আমাদেরকে সে শর্ট করে দিচ্ছে। জিনিসটা খুব ইজি না, যে আমাদের কোনো কাজ করা লাগলো না, কোনো আমাদেরকে কোনো সর্টিং অ্যালগরিদম শেখা লাগলো না, আমরা কোনো সর্টিং অ্যালগরিদম কিচ্ছু পাই না, শুধু একটা মেথড কল করলে হয়ে যাচ্ছে। এখন ধরেন আমি একটা ক্লাস নিলাম এবং এই ক্লাসের নাম আমি দিলাম এমপ্লয়ি। এই এমপ্লয়ি ক্লাস দেখতে দেখতে আপনার হচ্ছে ফেড আপ, তাই না? ওকে, সো এর মধ্যে আমি এখন কিছু নেই, কিছু প্যারামিটার এমপ্লয়ি, যেমন ইন্টিজার আইডি নেই, তারপর আমি নিতে পারি হচ্ছে প্রাইভেট স্ট্রিং নেম নেই। আজকে আমরা একটু ডিফারেন্ট একটা নিব, ফিল্ড ক্রিয়েট করবো। হ্যাঁ, তো ধরেন প্রাইভেট স্যালারি নিতে পারি। স্যালারি কি দেওয়া যেতে পারে, ফ্লোট বা ডাবল দেওয়া যেতে পারে, দিলাম ডাবল স্যালারি। এরপর এমপ্লয়ির কি হয়, জয়নিং ডেট থাকে না? সো জয়নিং ডেটটা আমরা স্ট্রিং আকারেও নিতে পারি, অথবা এই ডেটের জন্য একটা ক্লাস আছে, সেটা হলো লোকাল ডেট, একটা ক্লাস আছে। সো আমি এটা দিতে পারি। তার মানে কি, এখানে আমরা যে বিষয়টা দেখলাম, আমরা সবসময় ফিল্ড ক্রিয়েট করতাম কি নিয়ে, প্রিমিটিভ এবং নন প্রিমিটিভ নিয়ে। আমরা কিন্তু এখানে বলেছিলাম যে আমরা কিন্তু এই এমপ্লয় ক্লাসের মধ্যে ধরেন আমার এখানে এই ডেমো ক্লাসটা আছে, হ্যাঁ ধরেন এরকম আর কি। সো আমি কিন্তু ইচ্ছা করলে এখানে এভাবে করতে পারি, প্রাইভেট ডেমো ক্লাস ক্লাস 1, আমি এভাবে কিন্তু একটা রেফারেন্স নিয়ে রাখতে পারি, যেটা অ্যাকচুয়ালি কী হবে, এই ডেমো ক্লাসটা নিয়েই কিন্তু একটা গেটার সেটার মেথড ক্রিয়েট হবে, একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট হবে। তার মানে কি, আমাকে এই মানে এমপ্লয়ি ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে হলে আমাকে ডেমো ক্লাসে একটা অবজেক্ট আমাকে পাঠাতে হবে, এরকম হতে পারে। বা ইচ্ছা করলে আপনি একটা অ্যারে লিস্টও রাখতে পারেন, ইচ্ছা করলে আপনি একটা অ্যারে লিস্টও রাখতে পারেন। যেমন আপনি এভাবে অ্যারে লিস্টের টাইপ মনে করেন বলে দিলাম হচ্ছে ডেমো ক্লাস টাইপের। হ্যাঁ, অ্যাকচুয়ালি ডেমো ক্লাস না, মানে আমরা এখানে বেসিক্যালি রাখি পোজো ক্লাসগুলোকে আমরা একটা পোজো ক্লাস আমরা আরেকটা পোজো ক্লাসের মধ্যে রাখতে পারি, এরকম করে রাখতে পারি। সো এই কাজগুলো আমরা আপনারা দেখবেন যখন আপনারা অ্যাডভান্স লেভেলে কাজ করবেন। ধরেন এমন একটা প্রজেক্ট আসলো, ওখানে হচ্ছে অনেক জেসন ডেটা, জেসন অবজেক্ট, জেসন অ্যারে আকারে আসে আর কি। সো আমরা এমন এখন তো আমরা জাস্ট একটা পোজো ক্লাস নিয়ে কাজ করতেছি, এরপর এমন হবে যে আপনি একটা পোজো ক্লাসের মধ্যে আরও ইনার পোজো ক্লাস থাকবে, আর 8 থেকে 10টা। আমরা এমন কাজ করছি যে একটা মানে পোজো ক্লাসের মধ্যে 15 থেকে 20টা 30টা করে ইনার ক্লাস আছে। হ্যাঁ, এরকম আর কি। দেখা যাচ্ছে একটা ফুল আপনি হচ্ছে একটা এন্টারপ্রাইজ লেভেলে অ্যাপ্লিকেশন ডেভেলপ করতেছেন, ওটার মধ্যে আপনার অনেক পার্ট, আমাকে এইচআরের জন্য বিশাল অনেক কিছু, এইচআরের জয়নিং ডেট, এইচআরের মধ্যে আবার এই মানে হ্যান ত্যান অনেক কিছু, তারপর আবার হচ্ছে ইঞ্জিনিয়ারদের একটা ইয়ে আছে, ম্যানেজারদের একটা লিস্ট আছে, অ্যাডমিনিস্ট্রেটরদের হচ্ছে কারা কারা আছে ওখানে আবার ইয়ে আছে আর কি, এই টাইপসের অনেক কিছু। যেমন আপনার এরকম হতে পারে যে কি বলা যায়, উদাহরণটা আমি এরকম অনেক সময় হয় কি যে মানে
এইগুলো নিয়েও আর কি, যেমন হচ্ছে আমি ডেমো ক্লাস, মানে ডেমো ক্লাস টাইপেরও একটা অ্যারে লিস্ট আমি পাচ্ছি ধরেন জেসন আকারে। সো এটাকে হচ্ছে আমি এটার মধ্যে রেখে রেখে দিব। সো এই ক্লাসটা অ্যাকচুয়ালি মানে অবজেক্ট ক্রিয়েট করতে হলে আমাকে এই মানে এই ডেমো ক্লাসের একটা অ্যারে লিস্টের রেফারেন্স আমাকে পাঠাতে হবে, অবজেক্ট পাঠাতে হবে, বিষয়টা সেরকম। সো আচ্ছা, এত কথা না পারে, জাস্ট আশা করি আপনি এগুলো বুঝতে পারছেন যে আমি এখানে একটা প্রোজেক্ট ক্লাসের মধ্যে আমি আরেকটা প্রোজেক্ট ক্লাসের রেফারেন্স নিতে পারি, বা আমি একটা অ্যারে লিস্ট টাইপের, বা আমি একটা লিঙ্ক লিস্ট টাইপের, বা আমি একটা হ্যাশ ম্যাপ টাইপেরও আমি ইচ্ছা করলে একটা রেফারেন্স নিয়ে রাখতে পারি। দেখা যাচ্ছে আমি তখন আবার এখান থেকে আমাকে আবার করবো, ধরুন আমি যদি এখানে এটা দিয়ে রাখতাম এটা, তাহলে কি হতো, এই প্রোজেক্ট ক্লাস থেকে যখন আমরা রিট্রিভ করতাম অবজেক্টগুলো, তাহলে আমি কিন্তু ডেমো ক্লাসে একটা অ্যারে লিস্টও পেয়ে যেতাম। ওই ক্লাস ওই অ্যারে লিস্ট থেকে আমি কি একটা ডেমো ক্লাস পেতাম, ওই ডেমো ক্লাস থেকে আমি আবার একটা করে মানে এর মধ্যে যা যা আছে সবগুলো আবার রিট্রিভ করতে পারতাম। বিষয়টা অ্যাকচুয়ালি এমন। আচ্ছা যাই হোক, এত কথা না বলে আমরা এখন এতে চলে যাই। আমরা হচ্ছে কনস্ট্রাক্টর ক্রিয়েট করি। সো এগুলো আমি কনস্ট্রাক্টর ক্রিয়েট করে ফেললাম এবং আমি একইভাবে Ctrl+Shift+S দিয়ে এখন গেটা সেটার অ্যাড করে ফেলি, সিলেক্ট অল এবং জেনারেট, সব কমপ্লিট গেটা সেটার। এখন আমরা কাজ করি, এখানে আমরা একটা ক্লাস ক্রিয়েট করব এবং এই ক্লাসের নাম আমি দিব কি দেওয়া যায়, এমপ্লয়ি রিজন দিই, এমপ্লয়ি কম্প্যারিজন, হ্যাঁ এরকম একটা নাম দিই। এবং এই ক্লাসের মধ্যে আমি একটা মেইন মেথড নেই এবং মেইন মেথড নেওয়ার পর আমি একটা লিস্ট নিই। সো বুঝতেই পারতেছেন অ্যাকচুয়ালি কী করতে যাচ্ছি, লিস্টে এমপ্লয়ি টাইপের একটা নিচ্ছি, নেওয়ার পর দিলাম। দেন আমরা এখন কি করতে পারি, এমপ্লয়িজ ডট অ্যাড মেথড কল করি এবং আমি এখানে ডিরেক্টলি অবজেক্ট না ক্রিয়েট করে ডিরেক্টলি রান টাইমে অবজেক্ট ক্রিয়েট করে দিই। হ্যাঁ, যে নিউ এমপ্লয়ি আইডি আমি ধরলাম যে হচ্ছে 103। আচ্ছা, এটা যদি ইন্টিজার নিছিলাম না, 103। নেম দিলাম হচ্ছে আমি হিবা, এর স্যালারি হচ্ছে 10,500 অ্যান্ড জয়নিং ডেট কি এখানে, এটা কেন, হ্যাঁ ঠিক আছে। জয়নিং ডেট কী হবে, জয়নিং ডেট যেহেতু আমি এখানে হচ্ছে কি বলছি, এখানে বলছি কি যে লোকাল ডেট, এই যে এখানে লোকাল ডেটের একটা করতে হবে, লোকাল ডেট ক্লাসের একটা রেফারেন্স আমাকে পাঠাতে হবে। সো আমি এখানে কি করব, এই লোকাল ডেট এই ক্লাসের মধ্যে ডট দিলেই, লোকাল ডেটটা মনে হয় আমি করি না, হ্যাঁ আসছে, ডট দিলেই অনেক ধরনের মেথড আছে এখানে। ধরেন এখানে এবং এই আপনাদের এখন মনে হতে পারে হ্যাঁ এই ক্লাসগুলো তো আপনি কখনো বলেন না আগে, বা আমরা কীভাবে বুঝবো এই ক্লাসগুলো কীভাবে ইউজ করতে হবে, কখন বুঝবো, কেমনে কী করতে হবে। সো অ্যাকচুয়ালি জাভাতে এরকম হাজার হাজার ক্লাস আছে। মানে অ্যাকচুয়ালি আমরা এখানে যেটা শিখতেছি, আমরা প্রত্যেকটা মানে ফিচার্সগুলো কীভাবে ইউজ করতে হয়, কীভাবে দেখতে হয়, কীভাবে আমরা অ্যাপ্লাই করবো, সবগুলো শিখতেছি। দেখা যাচ্ছে স্ট্রিংয়েরই এরকম 500টা মেথড আছে। অ্যাকচুয়ালি আমি নিজেও আমার মানে একজনের পক্ষে মনে রাখা সম্ভব না, এতগুলো মেথড আছে। আপনি প্র্যাকটিস করতে করতে জানবেন। আর সবচেয়ে মানে বড় কথা হলো প্রোগ্রামারদের অ্যাকচুয়ালি কিছু মাথায় রাখাই দরকার নাই। আপনি যখনই দেখবেন লোকাল ডেট, আপনি জাস্ট জানেন যে হ্যাঁ এরকম ডেট টাইপের কিছু একটা ক্লাস আছে, কী হলো লোকাল ডেট, ওকে ফাইন। এর মধ্যে এত মেথড আছে, এই মেথডগুলোকে আমার নিজের পক্ষে মনে রাখা সম্ভব, কারোর মনে রাখা সম্ভব না। সো আপনি ডট দিলে দেখবেন যে অনেক মেথড আপনি দেখতে পাচ্ছেন, যে অফ ইয়ার ডে, অফ ইনস্ট্যান্ট, অফ। ধরেন আমি এই মেথডটা কী বলতেছে যে একটা ইয়ার দাও, মান্থ দাও, ডে অফ মান্থ এটা আমাকে দিয়ে দাও, বা আমি এটা দিচ্ছি। বা আমি হচ্ছে এই অফ ইপোচ, এখানে হচ্ছে একটা লং ইপোচ ডে আমাকে দিতে হবে। বা অফ ইনস্ট্যান্ট, এখানে একটা ইনস্ট্যান্ট দিতে হবে, জোন আইডি দিতে হবে, এরকম মানে অনেক কিছু নিতে পারে। সো আমরা এখান থেকে একটা ইজিয়েস্ট ওয়েতে আমাদের যেটা দরকার, সো এই যে এইগুলার মানে অ্যাকচুয়ালি এগুলা মানে ডকুমেন্টেশনগুলো আপনারা জাভার ওরাকল সাইট থেকে আপনি পেয়ে যাবেন। আর মানে আমরা অ্যাকচুয়ালি ওরাকল সাইটটাই ফলো করি, বিকজ ওখানে হচ্ছে একদম সব কিছু লেটেস্ট, ইভেন হচ্ছে প্রত্যেকটা গুগলের বলেন, আপনি মাইক্রোসফটের, আপনি হচ্ছে সানে যান, আপনি ASP.NET শিখেন, বা আপনি হচ্ছে জাভার জন্য চলে যান, আপনি জাভার ওরাকলে চলে যান। সো প্রত্যেকটা মানে কমিউনিটি থেকে কিন্তু একদম আপডেট হয়ে যায় সবগুলা। সো আপনি যদি জাস্ট এই লোকাল ডেট লিখে জাভা লিখে সার্চ করেন, তাহলে আপনি সাথে সাথেই এটার জন্য সব কিছু আপনি পেয়ে যাবেন। মানে ওদের ডকুমেন্টেশনে দেওয়া থাকবে কোন মেথডে কী কাজ, সব থাকবে, কোন কনস্ট্রাক্টর মানে এই লোকাল ডেটার জন্য কতগুলো কনস্ট্রাক্টর বানায় রাখা হয়েছে সব, যেমন এই লোকাল ডট ক্লাসের মধ্যে কিন্তু এই কনস্ট্রাক্টরগুলো আছে। সো এই জন্য কিন্তু আমরা এগুলো এইভাবে ইউজ করতে পারতেছি। বা হচ্ছে বা স্ট্যাটিক মেথডগুলো, হ্যাঁ এগুলো কিন্তু অ্যাকচুয়ালি স্ট্যাটিক মেথড। কেন বলেন তো, আমি ক্লাস নেম দিয়ে যেহেতু মেথডগুলোকে কল করতে পারতেছি, তো অবশ্যই এগুলো কি স্ট্যাটিক মেথড। সরি, এগুলো কনস্ট্রাক্টর না, ভুল বলছিলাম। যেমন ধরুন আমি এটাই নিই, আমার এখানে ইয়ার দেওয়া লাগবে, আমি দিয়ে দিলাম হচ্ছে 2010। এখানে মান্থ দেওয়া লাগবে, মান্থ আমি দিলাম হচ্ছে 7, আর ডে অফ মান্থ আমি দিলাম হচ্ছে 26। এরকম এখানে আমার কি হয়েছে,
সো এরকম অনেক ক্লাস আছে, মানে আমাদের ডেট ফরম্যাট টমেট করার জন্য আমাদের কিছু করতে হয় না, এই সমস্ত ক্লাস কল করবেন, জাস্ট এভাবে করে মানে কনস্ট্রাক্টরে দিবেন, মানে আর্গুমেন্ট পাস করবেন, আর অটোমেটিক আপনার ক্রিয়েট হয়ে যাবে। যেমন আমরা এখানে এটা দিচ্ছি না, সো যখন আমরা এটাকে প্রিন্ট করবো তখন কীভাবে প্রিন্ট করবো 2010-7-26 যেভাবে আমরা অ্যাকচুয়ালি দেখতে চাই এরকম। সো যেমন আমি আইডি দিলাম হচ্ছে 101, এর নাম দিলাম হচ্ছে ফারিয়া, এর স্যালারি দিলাম হচ্ছে 15,500, এর জয়নিং ডেট দিলাম হচ্ছে ধরেন 2009, যেহেতু এর স্যালারি বেশি তাহলে আগে জয়েন করছে, আর এর 1 এটাও দিলাম হচ্ছে 1, ওকে। এরপরে দিলাম হচ্ছে রাকিব নামের একটা ছেলে, তার স্যালারি হচ্ছে 18,000। আচ্ছা এক কাজ করি, স্যালারি একটু কমাই দিই, ধরেন স্যালারি হচ্ছে 9,500, ও এবং এর জয়েন করছে ধরেন 2011-তে জয়েন করলো, এবং এর এটা দিলাম হচ্ছে 8, এটা দিলাম হচ্ছে 31, এবার কিছু আমরা অ্যাড করলাম। এখন আমি যদি জাস্ট এটাকে এভাবে করি যে কি করা যায়, জাস্ট আমরা এখানে আচ্ছা একটা লিখে দিতে বুঝতে সুবিধা হবে যে বিফোর সর্টিং দিয়ে আমরা এভাবে করি ফর এমপ্লয়িজ না, লিস্টটা নিয়ে নিলাম, এমপ্লয়িটা দিব, ওকে। ওহো কি করছি, শুধু হচ্ছে অবজেক্ট আমার করে দিচ্ছে আর কি, গেট আইডি আচ্ছা লেকচার দিতে কি মানে প্রোগ্রামিং করার সময় মাথা অ্যাকচুয়ালি ঠান্ডা রাখা দরকার, বা লেকচার দিতে অ্যাকচুয়ালিভাবে কনসেন্ট্রেট রাখা যায় না, আর ডিরেক্ট যে কোড করে দেখানো বিষয়টা একটু ঝামেলার ব্যাপার। যদি আমি এমন করতাম যে কোডগুলো আগে থেকে আমি করে রাখছি, সো হচ্ছে আপনাদেরকে জাস্ট আমি ব্রিফ করতেছি, এটা সবচেয়ে ভালো হতো যে আমি আগে থেকে সবগুলা মানে লিখে রাখতেছি সুন্দরভাবে। আর দেখা যাচ্ছে আপনাদের লেকচার রেকর্ডিং করার সময় আমি বক করতে এবার রেকর্ডিং করার সময় ছোটোখাটো আমি একটা বিষয় ভুলে যাচ্ছি বা হচ্ছে মিস্টেক হয়ে যাচ্ছে, এরকম কিছু প্রবলেম হয় আর কি। বাট সবচেয়ে বেটার হতো এভাবে, কিন্তু ওইভাবে আমি করি না কেন, যে ওভাবে করলে আসলে আপনারা মনে করেন যে হ্যাঁ ভাই তো কোড লিখে রাখছে আমরা পারবো, প্র্যাকটিসে হলো না, একটা করে কোড লিখে দেখা যাচ্ছে আপনি পজ করে আপনি নিজেও কোডটা প্র্যাকটিস করতে পারছেন, এটা সুবিধা হয় আর কি। আর আমি ধীরে গেলে কি আচ্ছা আপনারাও মানে আমার সাথে ধীরে যাচ্ছেন, মানে আপনারা সবগুলো অ্যাডাপ্ট করতে পারতেছেন। আমি যদি ফাস্ট চলে যাই, যদি আমি কোডগুলো লিখাই থাকে, আমি যদি ডিরেক্ট করি আর কি, বক মানে করি, তখন কী হবে যে আপনারা আমার সাথে ধরতে পারবে না বিষয়টা আর কি। যেমন দেখেন এই যে 103 হি বা এরকম, আচ্ছা দুইটারই আইডি সেম দিচ্ছে, এটাকে দিয়ে দিচ্ছে 105 দিয়ে, এখানে এভাবে করে আমাদের সবগুলো আমরা প্রিন্ট করাইছি। এখন আপনাকে বলা হলো যে আপনি এইটাকে শর্টিং করেন। এখন আপনাকে বললাম যে আপনি এই এমপ্লয়কে আপনি শর্টিং করেন। এখন আপনি বলবেন হ্যাঁ ভাই আপনি তো আমাকে শিখাইছেন, একটা ক্লাস দিব, শর্ট দিব, দিয়ে এর মধ্যে জাস্ট কী হলো কালেকশানস, এর মধ্যে জাস্ট এমপ্লয়িজটা পাস করে দিব, সব শর্ট হয়ে যাবে। দেখেন ইরর দিচ্ছে, এটা ইরর দিচ্ছে। এবার আমরা এইভাবে কখনোই শর্ট করতে পারবো না। কেন শর্ট করতে পারবো না? এখন আপনার মানে মনে হতে পারে না যে কেন এটা ভাই দিলেন শর্ট করবো। এখন কথা হলো এই এমপ্লয়িতে হলো একটা অবজেক্ট, তাই না? এর আগে আমরা কী করছিলাম, ইন্টিজার একটা ভ্যালু ছিল, যে ভ্যালুগুলো আপনাকে যদি বলা হয় যে 5, 10, 4 এরকম 3টা ভ্যালু দেওয়া হলো, আপনি শর্টিং করেন, আপনি বলবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে 4, এরপর 5, এরপর 10, ওকে ধরলাম। স্ট্রিং যদি বলা হয় যে অ্যালফাবেটিক্যালি করেন, সো স্ট্রিং ক্লাসের মধ্যে ওরা কিছু একটা করে রাখছে, যার ফলে স্ট্রিংটা হচ্ছে অটোমেটিক্যালি শর্ট হয়ে যাচ্ছে, যে ABCD, যেহেতু আমরা জানি যে অ্যালফাবেট আছে 26টা অ্যালফাবেট, এবং জাভা প্রোগ্রামারও আগে থেকে জানতো, সো ওরাও ওইভাবে শর্টিং করছে যে অ্যালফাবেটিক্যালি এগুলোকে শর্টিং করা যায়। কিন্তু এমপ্লয়িজ, এখন একটা এমপ্লয়কে আপনি কীভাবে মেজার করবেন, মানে একটার সাথে একটা আপনি কম্পেয়ার কীভাবে করবেন? একটা অফিসের এমপ্লয়ীদের আমরা কীভাবে কম্পেয়ার করি? আমরা কম্পেয়ার করতে পারি আইডি অনুসারে কম্পেয়ার করতে পারি, যার আইডি আমরা যেমন হচ্ছে ইউনিভার্সিটিতে কী হয় যে আইডি অনুসারে স্টুডেন্টকে কম্পেয়ার করে না, যে 101, 102, 103 এইভাবে তো ডাকে, তাই না? আবার
নাম দিয়েও ডাকে, যে হচ্ছে অ্যালফাবেটিক্যালি সবার নাম থাকবে। আমরা কিন্তু অনেক সময় এমন করি যে হ্যাঁ আমাদের মানে আপনি দেখবেন বিভিন্ন ধরনের হচ্ছে ডকুমেন্টস যখন আমরা দেখি অনেক নামের তালিকা, ওখানে কি হয় যে A B C D মানে ক্যাপিটাল এটাই ফলো করা হয় যাতে করে নামগুলো মানে খুঁজে পেতে সুবিধা হয়। আবার আমরা কম্পেয়ার করতে পারি যে কার স্যালারি বেশি, তার মানে এর স্যালারি বেশি, অবশ্যই ভালো কাজ পারে, সিনিয়র ডেভেলপার, ওকে, এভাবে করতে পারি। আবার আমরা মানে সিনিয়র জুনিয়র বিষয়টা কীভাবে ধরতে পারি, যে এই কোম্পানিতে হচ্ছে জয়েনিং ডেটের উপর ডিপেন্ড করে, যে হ্যাঁ কে আগে জয়েন করছে সে হচ্ছে আগে থেকেই কাজ করতেছে জয়েনিং পরে। সো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট প্যারামিটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা একটা এমপ্লয়িকে কম্পেয়ার করতে পারি। এছাড়া কিন্তু আমরা জাস্ট আমি যদি জাভা ক্লাসকে বলে দিই, এখন এটা তো জাভা তো অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন না যে ও নিজে নিজেই বুঝে যাবে যে আমরা কার উপর করতে যাচ্ছি, এটা তো সে কখনোই সম্ভব না। সো আমাকে তো বলে দিতে হবে যে হ্যাঁ আমি তোমাকে এই প্যারামিটার দিচ্ছি, আমি এই প্যারামিটার উপর ডিপেন্ড করে আমি এমপ্লয়কে সর্টিং করতে যাচ্ছি, হয় স্যালারির উপর, হয় নেমের উপর, বা হয় তাদের আইডির উপর, বা হয় তাদের জয়েনিং ডেটের উপর, অনেক কিছু হতে পারে। যেমন আমরা যখন আপনি স্টারটেকে ঢুকবেন, স্টারটেক হচ্ছে বাংলাদেশে মোটামুটি এখনকার সবচেয়ে পপুলার একটা রিনয়েড একটা কি বলবো মানে ল্যাপটপ কম্পিউটার হচ্ছে এ আর কি ই কমার্স সাইট, এবং হচ্ছে সবাই জানেন বাংলাদেশের সবচেয়ে পপুলার, সবখানে এদের ব্রাঞ্চ আছে। তখন স্টারটেকের মধ্যে আপনি যখন ওয়েবসাইটে ঢুকে আপনি ল্যাপটপ সার্চ করবেন, আপনি দেখবেন ওখানে ল্যাপটপের নামগুলো ABCD আকারে অ্যালফাবেটিক্যালি দেওয়া আছে। আবার আপনি ওখানে যখন শর্ট করবেন যে প্রাইস কম থেকে বেশি অনুসারে ল্যাপটপগুলো দেখাও, আবার ব্র্যান্ড অনুসারে ল্যাপটপগুলো দেখাও, বা হচ্ছে ল্যাপটপের র্যাম অনুযায়ী ল্যাপটপগুলো শর্টিং করো, বা ল্যাপটপের CPU মানে কোর কয়টা, কোরের উপর ডিপেন্ড করে শর্টিং করো, বা ইন্টেল Core i3, Core i5, Core i6, Core i9 এগুলোর উপর ডিপেন্ড করে শর্টিং করো, তাই না? বিভিন্নভাবে শর্টিং করি। এই শর্টিং করার জন্য আমাদেরকে জাভা একটা ইন্টারফেস প্রোভাইড করে। সেই মানে এই ধরনের শর্টিংগুলো কি, এই ধরনের শর্টিংগুলোকে বলা হয় কি যে কাস্টমাইজড শর্টিং করতেছি আমরা, তাই না, নিজেদের মন মতো। সো এগুলোর জন্য জাভা আমাদেরকে একটা ইন্টারফেস প্রোভাইড করে, সেটা হলো কম্পেয়ারেবল নামে একটা ইন্টারফেস প্রোভাইড করে, এবং কম্পেয়ারেটর নামে একটা ইন্টারফেস প্রোভাইড করে। এই দুইটা ইন্টারফেসের মাধ্যমে আমরা নিজেদের মনের ইচ্ছা মতো এই শর্টিংটাকে আমরা আবার কাস্টমাইজ করে নিতে পারি। তার মানে কি আমাদেরকে অ্যাকচুয়ালি এই ডিপে ওরা যে কী অ্যালগরিদম ইউজ করছে এগুলো আমাদের কোনো জানার দরকার নেই, আমরা জাস্ট খুব ইজি ওয়েতে এই ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করে আমরা শর্টিং করতে পারি। এখন আমি দেখি যে কীভাবে আমরা শর্টিং করা যায়। এখন এর আগে আমি আপনাদেরকে একটা বিষয় দেখাইনি, যেমন দেখেন আমরা ইন্টিজারের ক্ষেত্রে বা স্ট্রিংয়ের ক্ষেত্রে কি সুন্দর আমরা শর্টিং করে ফেলছি। এখন স্ট্রিংয়ের ক্ষেত্রে অ্যাকচুয়ালি শর্টিংটা হলো কি, আমরা যে এখানে শর্টের মধ্যে পাঠিয়ে দিলাম সে শর্ট করে নিল, কিন্তু এই শর্টের জন্য এর ইন্টারনালে অনেক অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করা আছে যেগুলো অ্যাকচুয়ালি আমাদের জানার অতটা দরকার নেই। সো আমি জাস্ট একটু দেখাই, যেমন স্ট্রিংয়ে আপনি যাবেন, একটু দেখাই, হ্যাঁ স্ট্রিংয়ে যাই, স্ট্রিং ক্লাসটা দেখেন, স্ট্রিং ক্লাসটা অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করছে কাকে, সিরিয়ালাইজেবলকে। আমি আগে বলছিলাম যে সিরিয়ালাইজেবল ক্লাসকে হচ্ছে ইমপ্লিমেন্ট করে, এবং দেখেন কম্পেয়ারেবল এটাকে হচ্ছে সে হচ্ছে ইমপ্লিমেন্ট করছে কম্পেয়ারেবল ইন্টারফেস, এবং এই কম্পেয়ারেবল ইন্টারফেসের মাধ্যমেই অ্যাকচুয়ালি স্ট্রিংগুলোকে সে আমাদের সর্ট করে দিচ্ছে। এবং এই কম্পেয়ারেবলের মধ্যে আবার অনেক কিছু আছে, কম্পেয়ারেবলে যান, এই কম্পেয়ারেবল হচ্ছে একটা ইন্টারফেস, এবং এই কম্পেয়ারেবল ইন্টারফেসের মাধ্যমেই সে হচ্ছে আমাদেরকে ইন্টিজার বা স্ট্রিং এই ধরনের প্রিমিটিভ যত ক্লাস আছে, ইন্টিজার, ফ্লোট, ডাবল, শর্ট, বাইট যা আছে এরকম, তারপর স্ট্রিং থেকে শুরু করে এই ধরনের ক্লাসগুলো যেগুলোকে অ্যাকচুয়ালি আমরা নিজেরা বুঝতে পারি, যেগুলো অ্যাকচুয়ালি ডিফল্ট ক্লাস, এই ডিফল্ট ক্লাসগুলো অটোমেটিক্যালি কম্পেয়ারেবল ইন্টারফেসকে তারা হচ্ছে মানে ইন্টারনালি তারা ইমপ্লিমেন্ট করে। এবং এই কম্পেয়ারেবল এর মধ্যে একটা মেথড আছে কম্পেয়ার টু নামে একটা মেথড, এবং এই কম্পেয়ার টু মেথডটা অ্যাকচুয়ালি একটা অবজেক্ট নেয়। সে কী করে, সে একটা টাইপের একটা অবজেক্ট নেয়, এই যে টি হলো টাইপ, এবং সে একটা অবজেক্ট নিতে পারে। এবং আমরা এখানে মানে এটা অ্যাকচুয়ালি সে কম্পেয়ার করে, কীভাবে কম্পেয়ার করে, যে একদম কারেন্ট ধরেন আমি এই কম্পেয়ার টু মেথডটা একটা প্রজেক্ট ক্লাসের মধ্যে আমি হচ্ছে ইমপ্লিমেন্ট করছি, ধরেন মানে কি, ধরেন আমি এই কম্পেয়ারেবল ইন্টারফেসটা যদি আমি একটা প্রজেক্ট ক্লাসে ইমপ্লিমেন্ট করি, তাহলে কী করতে হবে আমাকে বলেন তো। এই কম্পেয়ারেবল ইন্টারফেসের মধ্যে জাভা প্রোগ্রামাররা এই একটা মানে মেথড ঢুকে রাখছে, একটা অ্যাবস্ট্রাক্ট মেথড কম্পেয়ার টু, তার মানে আমাদেরকে এই কম্পেয়ার টু মেথডটা আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে, এবং এই কম্পেয়ার টু মেথডের মাধ্যমেই অ্যাকচুয়ালি আমাদের এই কম্পারিজনটা হয়ে থাকে। এই কম্পেয়ার টু মেথডটা অ্যাকচুয়ালি কম্পারিজনটা করে কীভাবে, এই যে প্রজেক্ট ক্লাসটা থাকবে অ্যাকচুয়ালি সেটাকে সে ধরবে কারেন্ট অবজেক্ট, এবং আমরা এখানে এটাকে বলে সাপ্লাইড অবজেক্ট, এবং আমরা এখানে যেটা দিব সেটাকে বলা হবে সাপ্লাইড অবজেক্ট। সো এই কারেন্ট অবজেক্ট এবং সাপ্লাইড অবজেক্টের মধ্যে সে হচ্ছে কম্পেয়ার করবে। এবং আমরা এখানে আরও বলে দেবো, যেমন এই ইন্টারফেসকে যখন আমরা ইমপ্লিমেন্ট করবো, তার মানে কি এটা তো একটা অ্যাবস্ট্রাক্ট মেথড, তাই না, এটাকে আমার ইমপ্লিমেন্টেশন প্রোভাইড করতে হবে, এবং আমরা ইমপ্লিমেন্টেশনের মধ্যে আমরা বলে দিব যে কারেন্ট অবজেক্টের এই আমরা গেট করতে পারি, তাই না, এই কারেন্ট অবজেক্টের এই গেট আইডি যদি সাপ্লাইড অবজেক্টের গেট আইডির চেয়ে বড় হয় তাহলে সে একটা ভ্যালু রিটার্ন করবে, বা ছোটো হলে আরেকটা ভ্যালু রিটার্ন করবে, এবং এই ভ্যালুগুলোর উপর ডিপেন্ড করে মানে পজিটিভ, নেগেটিভ এবং জিরো তিনটে ভ্যালু অ্যাকচুয়ালি আমরা হচ্ছে মানে রিট্রিভ করবো। কীভাবে করতে পারি, যে কোনো কিছু, ধরুন আপনি একটা ল্যাপটপের র্যাম নিয়ে আপনি কম্পারিজন করতেছেন, সো আমরা দেখবো যে কারেন্ট অবজেক্ট এবং হচ্ছে সাপ্লাইড অবজেক্টের মধ্যে কোন র্যামটা বড়। যদি কারেন্ট অবজেক্টের র্যামটা বড় হয় তাহলে হচ্ছে আমরা
প্লাস মানে হচ্ছে মানে যে কোনো একটা পজিটিভ ভ্যালু মানে রিটার্ন করবো। যদি কারেন্ট অবজেক্টের র্যামটা যদি ছোটো হয় তাহলে আমরা নেগেটিভ হবে মানে নেগেটিভ ভ্যালু রিটার্ন করবো। আর যদি দুটো সমান হয় তাহলে হচ্ছে 0 রিটার্ন হবে। এবং এই যে আমরা 3টা ভ্যালু রিটার্ন করলাম না, পজিটিভ, নেগেটিভ এবং 0, এই পজিটিভ মানে আপনি 1 2 5 100 200 300 500 ইচ্ছা মতো দিতে পারেন, যে কোনো ভ্যালু দিতে পারেন পজিটিভ। আর নেগেটিভ মানে আপনি যে কোনো নেগেটিভ ভ্যালু দিতে পারেন, কোনো সমস্যা নেই। অনেক সব ভিডিওতে দেখায় যে +1 বা -1 0 দেখায়, বাট অ্যাকচুয়ালি আপনি ধনাত্মক ঋণাত্মক যে কোনো একটা সংখ্যা দেন, কোনো প্রবলেম নাই। এবং ওই 3টা ভ্যালুর উপর ডিপেন্ড করে ইন্টারনালি এই JVM-এর মধ্যে এগুলো সোয়াপ করে একটা সোয়াপ করে এই সর্টিংটা হয়। এবং এগুলোর জন্য ইন্টারনালি অনেক অ্যালগোরিদম ইমপ্লিমেন্ট করা আছে ভিতরে, যেগুলো আমরা দেখতে পারবো না, যেগুলো আমাদের জানার আপাতত দরকার নাই কোনোভাবে। সো আমরা এখন এত কথা না বাড়িয়ে মোটামুটি আমরা বেশ ডিপলি বিষয়গুলো দেখলাম। ওকে, এখন আমরা একটু থিওরিটিক্যাল ডিসকাসে চলে যাই। এখন আমি যে বকবকগুলো করলাম না, আচ্ছা না, আমি একটু করে দেখাই আপনাদেরকে, করে দেখানো তো হলো না। ধরেন আমি এখন এই ক্লাসের মধ্যে আমি এখন এই যে সেই ইমপ্লিমেন্টস কম্প্যারেবল, কেন এটাকে ইমপ্লিমেন্ট করতেছি আমরা কম্প্যারেবল, এবং আমরা এখানে টাইপটা বলে দিতে হবে কি টাইপ, এমপ্লয় টাইপ। কারণ এই যেখানে একটা ইরর দিচ্ছে, কেন দিচ্ছে বলেন তো, এই যে যেহেতু কম্প্যারেবল ইন্টারফেসের মধ্যে আমরা ঘুরে আসলাম যে একটা মেথড আছে কম্পেয়ার টু, ওই মেথডটা আমাকে ওভাররাইড করতে হবে। সো এটা আমাকে ওভাররাইড করতে বলছে, এই দেখেন যে কম্পেয়ার টু মেথডটা আমি ওভাররাইড করে ফেললাম। তো ইন্টিজার, স্ট্রিং, প্রিমিটিভ ডেটা টাইপের ক্ষেত্রে বা প্রিমিটিভ ক্লাসগুলোর ক্ষেত্রে মানে র্যাপার ক্লাসগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে কি জাভা প্রোগ্রামাররা ইন্টারনালি এই কম্প্যারেবল ইন্টারফেস ইউজ করে তার নিজেদের মতো এই অ্যালগোরিদমগুলো তারা হচ্ছে ফিক্সড করে রাখছে আর কি। হ্যাঁ, বাট আমরা যখন নিজেদের মতো কোনো একটা ক্লাস দিয়ে বলবো তুমি এটার মধ্যে কম্পারিজন করো, তখন তো আমাকে বলে দিতে হবে যে হ্যাঁ তুমি কিসের ভিত্তিতে তুমি এটা কম্পারিজন করবা। তো ধরেন আমি এখানে বলে দিলাম যে এভাবে আমরা করতে পারি যে ইফ যদি এখানে এখন আপনার মনে হতে পারে যে আমি তো বললাম যে দুইটা অবজেক্টের মধ্যে আমরা কম্পেয়ারটা করবো, তাই না? কম্পেয়ারটা তো করার জন্য আমাদের অবশ্যই দুজন লাগবে, দুজন ছাড়া তো একজনের মধ্যে আমরা কম্পেয়ার করতে পারি না। তো এখানে এই যে এই এমপ্লয়ি ক্লাসটা বা এমপ্লয়ি অবজেক্টটা হলো কারেন্ট অবজেক্ট। সো হচ্ছে কারেন্ট যে হচ্ছে এমপ্লয়ি সেটাকে আমরা এইভাবে পাচ্ছি দিস ডট, ধরেন আমি আইডি অনুসারে করি দিস ডট গেট আইডি। যদি এটা বড় হয় মানে কারেন্টটা যদি সাপ্লাইড যে এটা আর কি সাপ্লাইড, আচ্ছা এখানে আমি দিই ইএমপি দিই, হ্যাঁ, কারেন্ট অবজেক্টের ভ্যালু যদি সাপ্লাইড অবজেক্টের ভ্যালু হচ্ছে বড় হয় চলো গেট আইডি, তাহলে রিটার্ন করবে পজিটিভ ভ্যালু। এলস ইফ যদি কারেন্ট অবজেক্টের ভ্যালুটা যদি সাপ্লাইড অবজেক্টের ভ্যালু হচ্ছে ছোট হয় তাহলে রিটার্ন করবে -1, এবং +1 মানে হচ্ছে কি সোয়াপ করে দিচ্ছে। যদি পজিটিভ হয় তাহলে ভ্যালুটা অ্যাকচুয়ালি সোয়াপ করবে। এখন এই সোয়াপটা অ্যাকচুয়ালি হয় এটা জাভা প্রোগ্রামার বিভিন্ন ধরনের অ্যালগোরিদম, সর্টিং অ্যালগোরিদম ইমপ্লিমেন্ট করে রাখছে, যে অ্যালগোরিদমগুলো আমরা নিজেরা এখন দেখতে পারবো না, যেগুলো একদম ইন্টারনালি JVM-এর মধ্যে বিভিন্ন লাইব্রেরি জার ফাইল যেগুলো আছে এগুলোর মধ্যে ইমপ্লিমেন্ট করা আছে। সো এগুলো আমরা এত ডিপলি যেতেও পারবো না বিষয়গুলোর মধ্যে। সো জাস্ট আমরা এটুকুই বুঝলাম যে আমাদেরকে তারা বলে দিচ্ছে যেভাবে তোমরা দিবা কারেন্ট অবজেক্ট এবং হচ্ছে সাপ্লাইড অবজেক্ট, এই দুটোর মধ্যে কম্পেয়ার করে যে কারেন্ট অবজেক্ট যদি বড় হয় তাহলে রিটার্ন করবে 1, রিটার্ন 1 মানে হচ্ছে সে হচ্ছে সোয়াপ করে দিচ্ছে, আর -1 হলে সে হচ্ছে সোয়াপ করবে না। আর যদি এলস, আর যদি দুটাই না হয় তাহলে রিটার্ন করবে কি 0 রিটার্ন করবে। এটা দেওয়া দরকার নেই। ওকে, শেষ। এখন দেখেন কি খেলাটা হয়, দেখেন এখন আমি যদি প্রোগ্রামটাকে রান করি, ঠিকঠাক কি দিচ্ছে, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি তো এই করিনি, ভুলে গেছিলাম বিফোর সর্টিং। আচ্ছা বিফোর সর্টিং এটা থাকলো, এখন আমরা দিয়ে হচ্ছে আফটার সর্টিং। তো আফটার সর্টিং যেহেতু আমরা করতেছি, সো এই যে শর্টটাকে আমি এখানে দিব। দেখেন এখন কিন্তু আর ইরোরও নাই, অটোমেটিক ইরোটা চলে গেছে, ইরোর পালাইছে ভয়ে। যে কেন কি এখন আমরা এর আগে জাভা প্রোগ্রামার আমাদের শর্ট নামে একটা বলে রাখছিল, যেটার মধ্যে তুমি একটা দিবা, একটা লিস্ট টাইপ দিবা, সেটা থেকে তারা নিজেরাই করতে পারতো। বাট যখন আমরা একটা অবজেক্ট পাঠিয়ে দিছি ও একটু অবাক হয়ে গেছে। ধরেন আপনাকে 4টা আপেল দেওয়া হলো, আপনাকে বলা হলো আপনি এগুলোকে হচ্ছে কম্পেয়ার করেন। এখন আপনাকে হচ্ছে আপেলগুলা আপনি তো না দেখে কম্পেয়ার করবেন কীভাবে? আপনাকে আপেলগুলো দেখে বুঝতে পারছে এটা বড় সাইজে, এটা ছোট, বা আপেলগুলো এটা খেতে মিষ্টি, বা এটা খেতে নোনতা, বা এটা খেতে অতটা ভালো না।
সো বা এটা হচ্ছে কোন জাতের, এটা বিদেশি না দেশি, এটা হচ্ছে গ্রিন আপেল না এই আপেল, অনেকগুলা প্যারামিটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে অবজেক্ট সর্টিং করতে হবে। আমরা যে কোনো একটা অবজেক্ট যদি আপনাকে দেওয়া হলো 3টা ফোন মোবাইল, আপনি কিন্তু 3টা ফোনকে কীভাবে সর্টিং করবেন, অবশ্যই তার প্যারামিটারগুলো কম্পেয়ার করে সর্টিং করতে হয়। সো আমরা এখানে আমরা ইন্ডিভিজুয়ালি বলে দিতে পারি যে আমরা এই প্যারামিটার উপর ডিপেন্ড করে আমরা সর্টিং করতে যাচ্ছি। যখন আমরা এখন বলে দিলাম যে আমি আইডির উপর ডিপেন্ড করে সর্টিং করবো, তো আমরা এখন কী হবে দেখেন, এই যে বিফোর শর্টিংয়ে ছিল এরকম, জাস্ট আমরা যা দিছি এটাই পিন করছে। আফটার শর্টিংয়ে কী হয়েছে দেখেন, যে 101, 103, 105, তার মানে সে অ্যাকচুয়ালি শর্টিং করছে কি যেভাবে এই 10 উপর নিয়ে সে ফারিয়াকে আগে নিয়ে চলে আসছে, এর আইডি বেশি, এর আইডি একটু পরে, এর আইডি আরেকটু পরে, এরকম বিষয়। এখন ধরেন আমি এখানে শর্টিং করতে চাচ্ছি কিসের উপর ডিপেন্ড করে, ধরেন শর্টিং করতে চাচ্ছি আমি যাচ্ছি হচ্ছে এর উপর ডিপেন্ড, নামের উপর ডিপেন্ড করে, হ্যাঁ নামের উপর ডিপেন্ড করে যাচ্ছি। তখন আমি আচ্ছা এক কাজ করি, এগুলোকে আমি উঠাই না দিয়ে কমেন্ট করে রাখি। এখন আবার ইরোড দিচ্ছে, সো আমি এখান থেকে করে নিই, এটাকে নিচে দিই একটা, যেহেতু এটা আগে করছি এটাকে পরে দিই। ওকে, এখন আমি এখান থেকে চাচ্ছি এরকম করতে, সেটা হলো এখন স্ট্রিংয়ের ক্ষেত্রে আপনি এখন কী করবেন। স্ট্রিংয়ের ক্ষেত্রে আপনি কি এখন এভাবে কি করবেন যে আমরা কীভাবে করতে পারি যে ইফ দিস ডট গেট নেম যদি হচ্ছে বড় হয় ইএমপি ডট গেট নেমের চেয়ে, তাহলে রিটার্ন করবে। এভাবে কি করা সম্ভব? ইরোটা দিচ্ছে কেন? ও দেখেন, এইভাবে কি সম্ভব? দুইটা নেমের মধ্যে আমি কী কম্পেয়ার করব? দুইটা নেমের মধ্যে হচ্ছে আমি এইভাবে করে তো কম্পেয়ার করতে পারি না। আমাকে তাহলে যদি ম্যানুয়ালি করতে চাই তাহলে আমাকে কী করতে হবে, আমাকে এই নাম থেকে অ্যাকচুয়ালি নামের প্রথম অক্ষরটা মানে যে স্ট্রিংটা আমি দিচ্ছি, তখন আমাদেরকে স্ট্রিং ক্লাসে কিন্তু অনেক মেথড আছে। সো এই স্ট্রিং ক্লাসের আমি দেখাই, যেমন স্ট্রিং ক্লাসের মধ্যে ঢুকে যাওয়ার পর আমি দেখব স্ট্রিং ক্লাসের অনেক মেথড আছে, হ্যাঁ অনেক মেথড, প্রচুর হিউজ অ্যামাউন্টের মেথড আছে এখানে, অনেক মেথড, মানে মাথা নষ্ট হয়ে যাবে। সো আমরা এই অনেক মেথড আমরা শিখবো, আমি একদম মানে মোটামুটি লাস্টের দিকে আমি স্ট্রিং নিয়ে অনেকগুলো আপনাকে দেখাবো, যতগুলো মেথড সবগুলো দেখানো যায় আমি ট্রাই করবো। তো এখন এই অবস্থায় আমরা যদি এভাবে করতে চাই যে এই গেট নেমটা ফার্স্টে নিবে, নেওয়ার পর এটাকে হচ্ছে আমি স্ট্রিংয়ের ফার্স্ট লেটারটাকে হচ্ছে আমি মানে আমরা অনেক সময় স্ট্রিংয়ের কনক্যাট করি, স্ট্রিংগুলোকে হচ্ছে আমরা কাট করতে পারি, প্রত্যেক স্ট্রিংয়ের লেটারগুলোকে আলাদা আলাদা করতে পারি। প্রথম অ্যাকচুয়ালি লেটারটা আমি স্ট্রিংয়ের অ্যারে আছে, কিন্তু স্ট্রিং অ্যারে ইউজ করে আমি ওই অ্যারে থেকে স্ট্রিংয়ের ফার্স্ট লেটারটা নিতে পারি। ফার্স্ট লেটার নিয়ে আমি এটা কী করতে পারি, স্ট্রিংয়ে কিন্তু একটা আনসি ভ্যালু থাকে প্রত্যেকটা ক্যারেক্টারে, এই আনসি ভ্যালু নিতে পারি, ওই আনসি ভ্যালুর মধ্যে কম্পেয়ার করতে পারি, কম্পেয়ার করে বলতে পারি যে এই এখন হচ্ছে প্রত্যেকটা এ থেকে জেড পর্যন্ত কিন্তু আনসি এরকম ভ্যালু আছে কিন্তু, হ্যাঁ। সো এরকম এই ভ্যালুগুলা যেমন হচ্ছে এরকম যে 65 মনে হয়, এ হচ্ছে 65 এরকম মনে হয় বড় হাতের, আবার ছোটো হাতে আবার একটা ভ্যালু আছে এরকম। সো ওই ভ্যালুগুলো ডিটেক্ট করে মানে প্রথম আমরা স্ট্রিং থেকে প্রথম লেটারটা নিলাম, নেওয়ার পর ওই লেটারের অ্যাকচুয়ালি মানে আনসি ভ্যালুটা কি অ্যাকচুয়ালি ওই ভ্যালুটা নিলাম, দুইটা ভ্যালুর মধ্যে কম্পেয়ার করে দেন হচ্ছে দেখাতে পারি। সো এইগুলো করতে তো অবস্থা খারাপ হয়ে যাবে, মানে কত লাইনে কোড লেখা লাগবে চিন্তা করে দেখছেন। সো এইগুলোর জন্য জাভা ডেভেলপাররা আমাদেরকে কম্পেয়ার নামে ছোট্ট একটা মেথড আমাকে প্রোভাইড করছে, কম্পেয়ার টু নামে। সেই মেথডটা অ্যাকচুয়ালি আমি যদি এটার মধ্যে দুইটা স্ট্রিং করে দিই, মানে সে অ্যাকচুয়ালি কম্পেয়ার করতে হয়। যেমন এমন হলো দিস ডট গেট নেম ডট কম্পেয়ার টু, অ্যাকচুয়ালি সে অ্যাকচুয়ালি একটা স্ট্রিং নেয়, আমি এখানে বলে দিলাম এমপি ডট গেট নেম, শেষ, এখানেই খেলা শেষ। এবং আমরা রিটার্ন করে দেবো এটাকে। এই কম্পেয়ার টু মেথডটা অ্যাকচুয়ালি মানে এই দুটার মধ্যে সে হচ্ছে কম্পেয়ার করে আমাদেরকে পজিটিভ, নেগেটিভ এবং 0 তিনটে ভ্যালু আমাদেরকে প্রোভাইড করে। এই ভ্যালুগুলো নিয়ে অ্যাকচুয়ালি আমরা কাজ করি। যেমন দেখেন আমি যখন প্রোগ্রামটা রান করি তাহলে দেখেন যে এই যে এখন যখন শর্টিং হয়ে গেছে কিছুর উপর, দেখেন আমাদের আইডি কিন্তু এই যে দেখেন অ্যাকচুয়ালি কিসের উপর শর্টিং হয়েছে, দেখেন আইডিগুলো অটোমেটিক হয়ে গেছে, বিকজ আইডিগুলো আমরা সেট করছিলাম, কিন্তু হচ্ছে এই যে ফারিয়া, হিবা, রাকিব হয়ে গেছে, মানে আগে এই ABCDEF, এরপর GH, এরপর IJKLMNOPQR, এরপর এভাবে অ্যাকচুয়ালি শর্টিং হয়েছে। এই যে ফারিয়া, এই দেখেন ফারিয়া ছিল 101-এ, ফারিয়া উপরে চলে আসছে আর কি, হ্যাঁ। সো অ্যাকচুয়ালি এভাবে শর্টিং হয়েছে।
নেমের উপর ডিপেন্ড করে। তো এখন আমি যে বলে দিলাম যে এই কম্পেয়ার টু মেথডটা অ্যাকচুয়ালি যে একটা ভ্যালু আমাদেরকে রিটার্ন করতেছে। আমি তো প্রথমেই বলছিলাম যে এই কম্পেয়ারটি যখন আমরা হচ্ছে অবজেক্ট মানে কম্পেয়ার করবো তখন কিন্তু আমাদেরকে 3টা ভ্যালু আমাকে পেতে হবে, হয় পজিটিভ, হয় নেগেটিভ, হয় 0। তাহলে ভাই আমি এখানে তো অ্যাকচুয়ালি আমি ডিটেক্ট মানে আমি নিজেই করে দিলাম, মানে হচ্ছে কি বলবো, এটাকে হচ্ছে আমি নিজেই মানে ডিনোট করে দিচ্ছি যে হ্যাঁ 1 -1 0। এখানে কি হচ্ছে দেখেন, কম্পেয়ার টু মেথড আপনি জাস্ট এভাবে কন্ট্রোল ক্লিক করে মাউসের লেফট ক্লিক করবেন, এভাবে ওপেন ডিক্লারেশনে চলে যাবেন। দেখেন কম্পেয়ার টু মেথড যেটা অ্যাকচুয়ালি এটা একটা স্ট্রিং নিতে পারে, তার মানে কি সেই স্ট্রিংয়ের মধ্যে কম্পেয়ার করতে পারে এবং তার রিটার্ন টাইম হচ্ছে ইন্টিজার, তার মানে সে হচ্ছে দুইটা স্ট্রিংয়ের মধ্যে কম্পেয়ার করে ওই আপনার হচ্ছে ইন্টিজার ভ্যালু রিটার্ন করে। সো ও অটোমেটিক্যালি বুঝে যাবে সেই স্ট্রিংয়ে, দেখেন এই যে স্ট্রিংয়ে যে কম্পেয়ার করবে এই বিষয়গুলো সব কিন্তু এখানে ইমপ্লিমেন্ট করা আছে। আমি যে বিষয়গুলো বললাম না এর আগে, এগুলো এখানে সিরিয়াল যে বলে হ্যান ত্যান অনেক কিছু এখানে ইমপ্লিমেন্ট করে রাখছে আর কি, যে এভাবে করে লেন্থ নিছে, দেখা যাচ্ছে এ থেকে লেন্থ নিছে, লেন্থ নিয়ে ওইখান থেকে আবার হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টার বের করছে, বের করে করে হচ্ছে এই করছে, মানে চেক করে দেখছে যে লেন্থ নিছে, এভাবে অনেক কাজ করছে আর কি। এই যে এত কোড করে রাখছে জাভা প্রোগ্রামার আমাদের জন্য কষ্ট করে, এত কোড দেখেন কত লাইনে কোড করে রাখছে ওরা আমাদের জন্য, এই 3775 লাইনে কোড করে রাখছে, জাস্ট শুধুমাত্র যাতে করে আমরা এক লাইনে এই কাজটা করতে পারি। এই এক লাইনের জন্য এই কম্পেয়ার টু ম্যাথে এক লাইনে যাতে আমরা কাজ করতে পারি কম্পেয়ার টু দিয়ে, সো এটার জন্য ওরা এই 3000 লাইনের কোড প্রায় করে রাখছে আমাদের জন্য। তাহলে আমরা কীভাবে নিজেদের প্রোগ্রামার বলতে পারি? আমরা অ্যাকচুয়ালি প্রোগ্রামার বলতেই পারি না, আমরা বলতে পারি যে আমরা ওই ওরা কিছু ম্যাথড ট্যাথড বানাইছে, লাইব্রেরি বানাইছে, এগুলো আমরা ইউজ করে করে চলে যাচ্ছি, দিন কাটাই দিচ্ছে আর কি, এটাই অবস্থা। হ্যাঁ, আমরা এইভাবেই অ্যাকচুয়ালি আমরা নিজেদেরকে সফট প্রোগ্রামার আসলে বলতেই পারি না, ওরাই হচ্ছে অ্যাকচুয়াল রিয়েল প্রোগ্রামার ওয়ার্ল্ডে যারা নিজেরাই কাজগুলো করছে। আমরা তো জাস্ট মেথডে শিখছি, এই মেথড আমরা কেমনে শিখি, ডকুমেন্টেশন দিয়ে দেয়, আপনি ওরাকলে যাবেন, সমস্ত ডকুমেন্টেশন দেওয়া আছে, জাস্ট ডকুমেন্টেশন দেখবেন, বলে দিবে এই কম্পেয়ার টু মেথড আমরা একটা বের করছি, জাভা এত ভার্সনে, এই মেথডের মাধ্যমে তোমরা এখন কী করবা, দুটো স্ট্রিংয়ের মধ্যে কম্পেয়ার করে ইন্টিজার ভ্যালু রিটার্ন করে দিতে পারবা। সো জাস্ট এই কাজটা আমরা করছি, আর কিছুই না, আমরা অ্যাকচুয়ালি কিছুই না, আমরা খুবই ফালতু লেভেলের প্রোগ্রামার। আবার যেমন ধরেন আমরা এখানে লোকাল ডেট, এটা নিয়েও হচ্ছে আমরা কাজ করতে পারি। যেমন আমি যদি লোকাল ডেটের উপর ডিপেন্ড করে আমি যদি এটা করি, কম্পেয়ারটা করি, তখন আমরা কী করতে পারি, ধরেন আমি এখান থেকে এভাবে করতে পারি যে রিটার্ন দিস ডট গেট লোকাল 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 কুই গেট, আচ্ছা গেট কি জয়নিং, গেট জয়নিং ডট, এখন আচ্ছা ধরেন আমি গেট জয়নিং দিলাম, আমি যদি গেট জয়নিং দিয়ে যদি আমি এভাবে করি ডট, আচ্ছা গেট জয়নিং কই গেল, ডট কম্পেয়ার টু আছে, দেখি এটার মধ্যে আমরা পাঠাই দিই এমপি ডট গেট জয়নিং, দেখেন কম্পেয়ার টু এটাও নিয়ে নিচ্ছে, এই যে গেট জয়নিং, গেট জয়নিংটা অ্যাকচুয়ালি লোকাল ডেট টাইপসের। সো দেখেন অ্যাকচুয়ালি এই একটু দেখায় আপনাদেরকে, দিস ডট গেট জয়নিং দেওয়ার পর ডট কম্পেয়ার টু, এই দেখেন সে হচ্ছে এই যে লোকাল ডেট, এটাও সে নেয়, মানে লোকাল ডেটের ক্লাসের অবজেক্টকে সে নিয়ে সেটাকেও সে ইন্টিজারে কনভার্ট করে দিচ্ছে। তাহলে আপনি কী করবেন, আপনি কোড করার জায়গা নেই আমাদের, মানে কোডই করা লাগে না, এই এক লাইনে কোড করি শেষ আমাদের সব কিছু। যেমন এখন আমি প্রোগ্রামটাকে রান করি, দেখেন এর আগে কী ছিল আমাদের ডেট, দেখেন 2009 10 11 এভাবে। আচ্ছা এখানে অ্যাকচুয়ালি কি এভাবে আমি সেটটি এমনভাবে করছি, যেমন ধরেন ফারিয়া 2009 জয়েন করছে, বললাম ফারিয়া জয়েন করছে 2020 জয়েন করছে ধরেন। হ্যাঁ, এখন দেখেন এখানে প্রথমে কি আসছে যে 2010 20 এবং 2011 এরকম, আমি লোকাল ডেট অনুসারে শর্টিং করছি। দেখেন 2010 যে জয়েন করছে, 2011 যে জয়েন করছে, 2020 যে জয়েন করছে। এখন আপনি দেখেন যদি আমি এখানে দিয়ে দিই যে এও 2020 জয়েন করছে, এও 2020 জয়েন করছে, এখানে কি ছিল অ্যাকচুয়ালি মান্থ ছিল তাই না, এ জয়েন করছে হচ্ছে 11 মাসে, এও জয়েন করছে হচ্ছে 11 মাসে, বাট এ জয়েন করছে 30 তারিখে, এ জয়েন করছে 31 তারিখে, বাবা একে দিলাম 31 তারিখে, একে দিলাম হচ্ছে 30 তারিখে দিলাম, দেখেন কী হবে। আচ্ছা এও জয়েন করছে মনে করেন 2020 জয়েন করছে, এও 11 মাসে জয়েন করছে, এ জয়েন করছে অ্যাকচুয়ালি একটু উল্টাপাল্টা করে দিই যাতে আপনারা বুঝতে পারেন, নাহলে মনে করবেন যে ভাইয়া কি ভুলভাল দেখাই দিল, যে একই বছরে একই মাসে জাস্ট ডেটটা উল্টাপাল্টা। সো দেখেন ডেট অনুসারে, ওহো আমরা কী করছি এখানে, নভেম্বর 31, আচ্ছা নভেম্বর 31 কি নাই মনে হয়, আচ্ছা রেখে দিলাম 30, রেখে দিলাম হচ্ছে 29। হ্যাঁ দেখেন এই দেখেন যে অ্যাকচুয়ালি 21 থেকে জয়েন করছে তারটা আগে আসছে, যে 29 থেকে জয়েন করছে, যে অ্যাকচুয়ালি 30 থেকে জয়েন করছে। তার মানে আমরা এই ডেট অনুসারে একদম কতটা অ্যাকচুয়াল একদম মানে প্রপার ওয়েতে আমরা শর্টিংগুলো করলাম।
সো আপনাকে যদি এখন বলা হয় যে আপনি একটা ওয়েবসাইট বা একটা অ্যাপস বানাই ফেলেন এরকম, যেটা হচ্ছে শর্টিং করতে হবে, তো শর্টিংয়ে আর কি কোনো প্রবলেম হবে? জাস্ট এই মেথড দিয়ে আপনার শর্টিংয়ের কাজ সব চলে যাবে, আপনাকে একটা অ্যালগোরিদম শেখার দরকার নেই, এটা দিয়েই কাজ চলে যাবে, যে একটা অবস্থা যা করে রাখছে আমাদের জন্য। বাট তারপর অবশ্যই আমাদেরকে অ্যালগোরিদমগুলো শেখা দরকার। আপনি যারা সিএসসি বা আইটি লেভেলের স্টুডেন্ট, তারা তো অবশ্যই আছে ডিএস এবং অ্যালগোর কোর্স অবশ্যই আপনাদের আছে, সো এখানে আপনার অ্যালগোরিদমগুলো শিখে ফেলবেন। আর যাদের নাই, সো তারা একটু কষ্ট করে ডেটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম রিলেটেড কোনো কোর্স আপনারা করতে পারেন, বা হচ্ছে এটা নিয়ে স্টাডি করতে পারেন। অ্যালগোরিদমের অনেক শর্ট আছে, একটা জাস্ট শর্টিং করার জন্যই অনেক পৃথিবীতে ওয়ার্ল্ডে অনেক হাজার রকমের শর্ট আছে, শুধুমাত্র এক লেভেলের একটা বাবল শর্ট বা একটা মার্চ শর্ট, এরকম বিভিন্ন ধরনের শর্টিং অ্যালগোরিদম আছে আর কি। এগুলো কিন্তু অবশ্যই শিখতে হবে। আপনি যেই প্রোগ্রাম হন না কেন, আপনি পাইথন নিয়ে করেন বা জাভা, C++, ASP.NET যাই করেন না কেন, ফ্লাটার, ডার্ট করেন, যেটা নিয়ে কাজ করেন না কেন, আপনার কিন্তু হচ্ছে অ্যালগোরিদম, ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম আপনাকে শিখতেই হবে। এটা কিন্তু আমাদের দরকার, অবশ্যই দরকার। ওকে, তো আশা করি আজকে এই লেকচারে মোটামুটি কম্পেয়ারেবল নিয়ে আমাদের একটা ডিসকাস করা হয়ে গেছে, এবং আমরা হচ্ছে সবাই বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি কম্পেয়ারেবল ইন্টারফেসটা অ্যাকচুয়ালি কী কাজে লাগে। আমরা যদি নিজেদের ইচ্ছা মতো শর্টিং করতে চাই কোনো একটা অবজেক্টের ইন্ডিভিজুয়াল কোনো প্যারামিটারের উপর ডিপেন্ড করে, তাহলে আমরা এইভাবে নিজেদের মতো কাস্টমাইজড হতে শর্টিং করতে পারি। ওকে, সো আমরা নেক্সট লেকচারে এই কম্পেয়ারেবলের সাথে কম্পেয়ারটা একটু করবো, কম্প্যারিজন করবো, করে আছে আমরা কম্পেয়ারেটরের কাজগুলো দেখবো ইনশাল্লাহ। ওকে, তো আজকের মতো এতটুকুই। সো স্টে কানেক্টেড উইথ মি টু সি মাই নেক্সট লেকচার। থ্যাংক ইউ এগেইন।